কাব্যের কবির নামে কিন্তু বিতর্ক আছে, কারণ আমরা কোথাও পেয়েছি বরুণচন্দ্র দাস, কোথাও পেয়েছি দ্বিজচন্দ্র দাস, কোথাও পেয়েছি দীনচন্দ্র দাস, কোথাও পেয়েছি চন্দ্র দাস। কেন? কারণ বৈষ্ণব কথা বলে যে প্রবক্তা শ্রী চৈতন্যদেব কিন্তু বৈষ্ণব করে রাধা কৃষ্ণের যে পদাবলী বা শ্রীকৃষ্ণ কিন্তু কাব্য শুনতেন। বরুণচন্দ্র দাসের যে পদ, সেই পদে কিন্তু অনেক অশ্লীল শব্দ আছে, একে বলে সিংহার রস বা আদি রস, যেখানে অশ্লীল শব্দ থাকে তাকে হচ্ছে সিংহার রস বা আদি রস। আবার যেখানে আমরা কাহিনী বলে ধরো হাসি পাই তাকে বলে হাস্য রস, যেটা দেখে আমরা আমাদের মন করুণায় ভরে ওঠে বলে করুণ রস। যেখানে বিরক্ত ব্যঞ্জক কোনো কিছু বর্ণনা করা হয় যে কাব্য তাকে বলে মানে বীর রস। ঠিক আছে? এই কাব্যে কিন্তু অনেক জায়গায় গ্রাম্য দুষ্ট অর্থাৎ অনেক অশ্লীল শব্দ আছে। এখানে কিন্তু রাধার প্রত্যেকটা অঙ্গের বর্ণনা দেওয়া আছে। এই যে বড়াই বৃদ্ধ ভ্রমণী, তার প্রত্যেকটা অঙ্গের রূপ বর্ণনা দেওয়া আছে, বুঝছো? এবং অনেক জায়গায়, এবং এই যে আমরা শ্রীকৃষ্ণ কিন্তু কাব্যের যে কৃষ্ণের মধ্যে যে কার্যকলাপ কৃষ্ণ দেখি, এগুলা কোনো সাধারণ মানুষের কার্যকলাপ মনে হয় না, বা দেবতার কোনো কার্যকলাপ কিন্তু মনে হয় না। এই জন্য দেখে দেওয়া হয় কিনা, এই জন্য মহাভারতের কৃষ্ণ এবং শ্রীকৃষ্ণ কিন্তু কাব্যের যে কৃষ্ণ, সেই কৃষ্ণের পার্থক্য আছে। মহাভারতের কৃষ্ণ ছিল দেবতা মহাবুদ্ধ, কিন্তু শ্রীকৃষ্ণ কিন্তু কাব্যের মধ্যে কিন্তু আমরা কৃষ্ণের চরিত্রের মধ্যে দেবদত্ত কোনো কিছু খুঁজে পাই না। কারণ কৃষ্ণ কিন্তু প্রতিশোধ নিতে চায় বারবার। সেই কৃষ্ণ কিন্তু রাধার সঙ্গে শারীরিক সম্পর্ক লিপ্ত হয়েছে। সে রাধাকে অভিশাপ দিয়েছে, বান নিক্ষেপ করেছে, তারপরে রাধার হাড় চুরি করেছে। এটা কি আমরা দেবতার কোনো গুণ বলতে পারি? এটা দেবতার কাজ। এটা কৃষ্ণ এই কাব্যের যত বদনাম, এই কাব্যের যত সংকট, সবকিছুর কার জন্য? কৃষ্ণের জন্য। নাম শ্রীকৃষ্ণ কিন্তু হলো এই কাব্যের শ্রেষ্ঠ চরিত্র হচ্ছে রাধা। রাধা হচ্ছে এক নিষ্ঠা প্রেমিকা, সর্বমোষণা চরিত্র, সবকিছু নীরবে নিভৃতে সয়ে গিয়েছে। এবং এই যে কৃষ্ণ কিন্তু রাধা ছাড়াও আরো একাধিক গোপিনী ছিল, মানে কি জানো? এরকম রাধার মতো আরো একাধিক মানুষের সঙ্গে কৃষ্ণের সম্পর্ক ছিল, বুঝছো? বলা হয় 1600 এরকম এই পদ আছে, এরকম যে বধূ কেমনে ধরিব হিয়া আমারই বধূ। বধূ মানে কি? বন্ধু। কেমনে ধরিব হিয়া মানে কি? আমি হৃদয়কে কিভাবে ধরে রাখবো? আমারই বন্ধুয়া আন বাড়ি যায়, আমারই বন্ধু, আবার আমার বন্ধু অন্য বাড়ি যাচ্ছে, আমারই আঙিনা দিয়া। বন্ধু হচ্ছে বন্ধু, বন্ধু এখানে বয়চন্দ্র নয়, বন্ধু, বন্ধু হচ্ছে বন্ধু। বলছে বধূ কেমনে ধরিব হিয়া আমারই বধূয়া আন বাড়ি যায়, মানে কি? অন্য বাড়ি যাচ্ছে, আমারই আঙিনা দেয়া। যখন কৃষ্ণ অন্য কারোর সঙ্গে প্রেম করতে যাচ্ছে, তখন রাধা এই কথা বলছে যে আমার কৃষ্ণ আমার বাড়ির আঙিনা দিয়ে অন্য মেয়ের সঙ্গে দেখা করতে যাচ্ছে, বুঝছো? কিন্তু আমরা রাধার মধ্যে দেখি এক নিষ্ঠা, এক প্রেমিকার লক্ষণ গুলা। ঠিক আছে? ঠিক আছে, আজকে আমরা পড়বো, দেখো যেমন এই যে এই কাব্যের গ্রন্থটি স্থানে স্থানে আদি রসে জারিত এবং গ্রাম্য অশ্লীল দোষে দুষ্ট হলেও কাব্যের কাহিনী বর্ণনা, আখ্যান মানে কাহিনী, আখ্যান বর্ণনা এবং চরিত্র চিত্র নৈপুণ্য, তিনি এমন ভাবে চরিত্রগুলোকে সৃষ্টি করেছেন। কে? বরুণচন্দ্র দাস এমন ভাবে কাহিনীগুলা বা চরিত্রগুলো সৃষ্টি করেছেন যেটা আধুনিক পাঠকের দৃষ্টি আকর্ষণ করে, আমরা কিন্তু বিমোহিত হয়ে যাই। এই যে রাধা কৃষ্ণ বড়াই, এই চরিত্রগুলোকে তিনি যখন সৃষ্টি করেছেন, তিনি কবি কিন্তু মুন্সিয়ান আছে এখানে। আমি কি তোমাদের কাহিনী বলছিলাম, কাব্যের কাহিনীটা কাহিনী বললেন? আচ্ছা, আমি কাহিনী বলবো এই কাব্যের কোথায় কি হচ্ছে। দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি এই কাব্যটা জন্মগ্রহণ, এখানে কৃষ্ণের বাবার নাম কি, বা কৃষ্ণের কারো বাবা জন্মগ্রহণ করে? দেবকী। আর কৃষ্ণ বাবার নাম কি? বাসুদেব। বসুদেব বাসুদেব বসু, আমি তো কনফিউজ। বাসুদেব বসুদেব, হ্যাঁ আমাদের মধ্যে বাসুদেব। হ্যাঁ, যাই হোক, বসুদেব বাসুদেব জন্মগ্রহণ করতে কৃষ্ণ অনেক দূরে রেখে আসে। কেন? কারণ কৃষ্ণকে যদি কংস বুঝতে হতো, কিন্তু কংসকে মানে কংস তো হত্যা করে ফেলতো কৃষ্ণকে।
এই জন্য অনেক দূরে বৃন্দাবন থেকে গোকুল সরি মানে তোমার হচ্ছে মথুরা থেকে অনেক দূরে কোথায় বৃন্দাবনে নন্দ গোয়ালার ঘরে যশোদার কাছে রেখে আসে কৃষ্ণ। আর এই জন্য এই যশোদা হচ্ছে কৃষ্ণের পালক মা, ঠিক আছে। তো এখানে কিন্তু কৃষ্ণ রাধার জন্ম হয়েছে, কৃষ্ণ হচ্ছে বিষ্ণু। তাম্বুলখণ্ডে যখন বড়াইয়ের মুখে কৃষ্ণ রাধার রূপের প্রশংসা শুনে, রূপের বর্ণনা শুনে, তখন সে তাম্বুল মানে পান দিয়ে ফুল দিয়ে বরের মাধ্যমে রাধাকে প্রেমের প্রস্তাব পাঠায়, কিন্তু রাধা প্রস্তাব অ্যাকসেপ্ট করেছিল। রাধা প্রস্তাব সজনে প্রত্যাখ্যান করে, তার ফুল পান, তাম্বুল মানে পান, এগুলো হচ্ছে পা দিয়ে মারিয়ে দেয়, তখন কিন্তু কৃষ্ণ কষ্ট পায়। এটা খুব স্বাভাবিক বিষয়, তাই না? যদি কাউকে প্রস্তাব করলে কিন্তু সেগুলা সজনে প্রত্যাখ্যান করে, পদাঘাত করে দেওয়ার উপহার সামগ্রীর উপর কেমন লাগবে? তুমি বুঝতে গেলো highly experienced people. আচ্ছা, তারা যারা জানতো না সেখানে কিন্তু রাধা এবং কৃষ্ণ মিলিত হয়। একটা বলে কৃষ্ণ রাধার প্রেমে পড়ে যায়, বা রাধা কৃষ্ণ প্রেমে পড়ে, কারণ কৃষ্ণ আগে থেকেই তো সে তাদের দেখা আসে, কিন্তু কৃষ্ণ হচ্ছে বিষ্ণু আর রাধা হচ্ছে দেবী লক্ষ্মী, ঠিক আছে। লক্ষ্মী পৃথিবীতে এসে তার স্বরূপ ভুলে গিয়েছে, কিন্তু কৃষ্ণ যে বিষ্ণু সেটা কৃষ্ণ খুব ভালোভাবে জানতো। একটা বলে তখন যখন এই যে রাধা দুধ দই এগুলো বিক্রি করার জন্য যায়, কৃষ্ণ মাঝি হিসেবে বসে থাকে কোথায়? যমুনা নদীর যে নৌকার ঘাটে, এবং একটা বলে এই নৌকা মাছ থেকে ডুবে দেয় এবং রাধার জিনিস মিলিত হয়, এবং সেখান থেকে রাধা তার স্বরূপ বুঝতে পারে যে রাধা আসলে লক্ষ্মী, বিষ্ণু স্ত্রী সে, ঠিক আছে। ঝাড়খণ্ডে রাধা এই যে রাধার দুধ দই এইগুলো যে মথুরার হাটে বিক্রি করতে যাচ্ছে, এইগুলা কে বহন করে দেয়? কৃষ্ণ এগুলা বহন করে নিয়ে যাচ্ছে, কিন্তু তাদের করে মাথায় জয় বলছে ঝাড়খণ্ড। সপ্তখণ্ড হচ্ছে কৃষ্ণ রাধার মাথায় সাদা হচ্ছে রাধা সূর্যের তাপ, রাধার শরীর না লাগে, বুঝতে পারছো? এই নাম হচ্ছে সত্য, মানে কি? সত্য মানে হচ্ছে সাদা। এখন পাবো তুমি, এখন পাওনি, এখন পেয়েছো তুমি। তো এটা বলছে সপ্তখণ্ড। বৃন্দাবন খণ্ড, এখানে রাধা এবং কৃষ্ণ বৃন্দাবন একটা জায়গা না, সেখানে হচ্ছে তারা সজ্জা পাতে যে সবল সবের মতো। এই সব দাও, নাম কি তোমার? মই, তাই না? আচ্ছা, সবল সরল কি করতো বৃন্দাবন? যে আমরা দেখেছি চর্যা বলতে কৃষ্ণ চর্যা কি পেয়েছি আমরা? সবল সরল তারা কি করতো? প্রেমের অপূর্ব বর্ণনা আছে না চর্যা বলতে, যে সজ্জা পাতা হলো, পর্যন্ত পান খালো, তারপরে কি হলো? তারা রাত্রি যাপন করলো, এটা কিন্তু আছে চর্যা বলতে। তাহলে রেকর্ডিং তো রাখতে হবে, এগুলো আছে জানলে দেখানো হয় না কখনো, তাই কিন্তু এই মন বুঝতে হবে। কালীয় দমন করলে এই যে যমুনা নদীতে কালীয় নাগ বসবাস করতো, তখন জীবগুলা অভিযোগ করে কৃষ্ণকে কালীয় নাগের জন্য অতিষ্ঠ হয়ে যাচ্ছে। তখন কৃষ্ণ কি করলো? এই কালীয় নাগের সঙ্গে একটা সংঘর্ষ, লড়াই হচ্ছে যমুনা নদীর জলে। রাধা দেখে ভয় পাচ্ছে যে কৃষ্ণের যদি কোনো ক্ষতি হয়, কিন্তু কৃষ্ণ দেবতা, সে কিন্তু এই গরু মানে যে তোমার কালীয় নাগকে দমন করে, এবং কালীয় নাগ এই যমুনা নদী থেকে দূরে সাগরে আশ্রয় নেয়, চলে যায় থেকে। যমুনা খণ্ডে এখানে হচ্ছে রাধা এবং কৃষ্ণের হচ্ছে আবার এই যে মিলন হচ্ছে, রাধা কি পার করে হচ্ছে, এই জন্য আছে ওই যে মাতুর জল দাদা কেন জল না, কারণ কদম গাছে বসে আছে কে? কানো হারাম জাদা। এখানে কিন্তু এই গান হচ্ছে এই কনসেপ্ট থেকে নেওয়া হয়েছে। ওকে কলম কিনে রাধা, তাই না? রাধাকে কি বলা হচ্ছে? কলম কিনে। কেন? রাধা কিন্তু কৃষ্ণ কিন্তু রাধার কিন্তু স্বামী ছিল না, স্বামী ছিল রাধার স্বামী কে? অন্য ব্যক্তি, আয়ন ঘোষ বা আয়ন, ঠিক আছে। কিন্তু এই আয়ন ঘোষ নপুংসক, এর জ্ঞান আছে, এর জ্ঞান আছে নপুংসক। রাধার সঙ্গে আয়নের কখনো শারীরিক সম্পর্ক হয়নি। হালখণ্ড, এই হালখণ্ড হচ্ছে রাধার হাড় লুকায়, কে লুকায়? হালখণ্ডে রাধা হাড় লুকায় কে? হালখণ্ডের মানে কি? কৃষ্ণ রাধার হাড় এবং বস্ত্র এগুলা কি করে? লুকায় রাখে, ঠিক আছে। এই জন্য বলছে কদম গাছে বসে আছে বসে। এই কৃষ্ণ কিন্তু দেবতা না, এটা হচ্ছে লোকমুখে, যখন এই বৈচিত্র্য কাপড় রাখেন লোকমুখে কাহিনী, এবং এই যে সংস্কৃত ভাষা বিখ্যাত কবি জয়দেবের বিপুল কাব্যের প্রভাব স্বীকার করে, এবং এই কাব্য লেখা ছিল মানুষের মনোরঞ্জনের জন্য। কিসের জন্য? এখন আমাদের যুগের মানুষের রুচি 800 বছর আগেকার মানুষের রুচি কি এক ছিল? অবশ্যই আমি এখনকার রুচি নিয়ে 800 বছর আগের মানুষের রুচি বা তাদের যে দৃষ্টিভঙ্গি বিচার করতে পারবো, কারণ
সমান বলা কম্পিটিশন কখন হয় যখন দুজন সমান সমান হয় তখন হচ্ছে কম্পিটিশন হয় একজন ধরো তোমার সঙ্গে তো বাবার কখনো কম্পিটিশন হবে না কেন কারণ তুমি তো বাবা তো একজনই মানুষ না এক সময় মানুষ না এক সময় মানুষ এই জন্য কম্পিটিশন হবে না কম্পিটিশন হয় যখন দুজন সমান থাকে বানখণ্ডে যখন এই কৃষ্ণ নামে অভিযোগ দেয় রাধা বিভিন্ন অভিযোগ হাজার হাজার অভিযোগ বিরক্ত হয়ে সে কি করে বাঘ নিক্ষেপ করে এবং রাধা কি হয় মূর্ছা যায় বা অজ্ঞান হয়ে যায় তখন একটা বলে রাধাকে গলায় বিভিন্ন ভাবে কৃষ্ণকে হাতে পায়ে ধরে তাকে সুস্থ করার গান আছে এমনও অঙ্গের বিষ যে করবে পানে সোনালী যৌবনখানে দান করবে তারা এখান থেকে হচ্ছে নেওয়া হচ্ছে হ্যাঁ এমনও অঙ্গের বিষ যে করবে পানে হ্যাঁ এখানে জাদুমন্ত্র না করে বান নিক্ষেপ করা হয় এই হাস্য তুমি হ্যাঁ হ্যাঁ আমি তো বলে দিচ্ছি ওকে জিজ্ঞেস করতে হবে আমি বলছিলাম আচ্ছা বাংলা ঝাড়ফুঁক করে ধরো তোমাকে জাদুটোনা করা হয়েছে বুঝতে পারছো নিক্ষেপ মানে বান মারাই বা মারা হ্যাঁ তন্ত বন্ধ করা ঠিক আছে আমি বলতে পারলাম তোমার সব মাথা চুপ করে দেয় ঠিক আছে হ্যাঁ যদি আমি করো না আচ্ছা এরপরে দেখো বংশী খণ্ডে এই বংশী মানে কি বাসি কেনা বাসি বাই বড়াই কালিন্দে বলে যমুনা নদীতে কি বাসি বাজাচ্ছে বড়াই কেনা বাসি বাই বড়াই গোকুলে বলছে এই বৃন্দাবনে কি বাসি আমি চুর পাবো করছি যখন কৃষ্ণ যখন বাসি বাজায় রাধা কি করে রাধা তখন রান্না বসে কিন্তু রাধা রান্নার দিকে আর কোনো লোক নাই থাকরা কারণ তার মনে এখন কোথায় তার মন হচ্ছে কিভাবে কখন সে কৃষ্ণের সঙ্গে দেখা করবে রান্না ভুল হয়ে যাচ্ছে স্বামী বলতেছে হ্যাঁ শাশুড়ি রাগ করতেছে কিন্তু রাধা রান্নার প্রতি আর কোনো মনোযোগ নাই ঠিক আছে মনোযোগ কোথায় এখন সে তার মনোযোগ হচ্ছে কিভাবে সে কখন কৃষ্ণের সঙ্গে দেখা করতে পারবে বেদের দুস্তার কাছে আমার গান আছে আমি যখন রান্না বসি বন্ধুরা যাবো আসি রান্না করে দিলে আমি কেমন করে আসি এসে দেখেন তার জন্য লেগে যায় যারা মেসে থাকে অনেকে মেসে থাকে তাই না এরা বুঝলে বুয়াস নাকি করতে হয় বুয়ার সাথে বাবু না আমরা যদি পিকনিকে যাই ওকে রান্না করতে লাগে ঠিক আছে আচ্ছা তারপর দেখো রাধা বিরহ সেখানে হচ্ছে আমরা দেখতে পাই যখন এই কৃষ্ণকে বৃন্দাবনের বড়াই বুড়ি বিভিন্ন অনুনয় করে ডেকে ডেকে নিয়ে আসে রাধা এবং কৃষ্ণ মিলন হয় কৃষ্ণের জন্ম হচ্ছে কিসের জন্য পৃথিবীতে রাধার সঙ্গে প্রেম করার জন্য না এই হাল করার জন্য না মান মারার জন্য না কৃষ্ণের জন্ম হচ্ছে কংসকে বিনাশ করার জন্য মথুরা থেকে খবর আসে কৃষ্ণ ছিল এই রাধা বিরহ অংশে সেখানে কৃষ্ণ এবং রাধার সঙ্গে বৃন্দাবনের শারীরিক সম্পর্ক হয় রাধা যখন ঘুমিয়ে পড়ে তখন কৃষ্ণ বৃন্দাবনকে ছেড়ে রাধাকে ছেড়ে ছিল করার জন্য মথুরায় চলে যায় এবং রাধা হচ্ছে ছিল বিরোহী ক্যারেক্টার একটা গান আছে দেখবা যে বনমালীকেও পরজন্মে হলো রাধা বনমালী মানে কে বনমালী মানে কে উত্তরে বলো বনমালীকে কৃষ্ণকে বলা হচ্ছে বলছে কৃষ্ণ পরজন্ম হয়ে তুমি রাধা রাধার যে মনের কষ্ট সেটা তুমি বুঝতে পারবে আমি দেখো কষ্ট কিন্তু বোঝা যায় না বোঝা যায় কৃষ্ণের মন খুব খারাপ এই ফিলিং তুমি পৃথিবীর কেউ নিতে পারবে না শুধু ওই ব্যক্তি বুঝতে পারবে যে তার মনের মধ্যে কষ্ট গান আছে না যে কষ্টের গাল নীল জামাল বেদনা গেলাল জেমসের গান শোনো না তোমরা গান জন্য পড়তে বসে না তাহলে করো রাখি তোমরা সমাজ সিদ্ধি কি ফোর হ্যাঁ তার মধ্যে পড়াশোনাই করি যেমন ঢাকা ইউনিভার্সিটিতে সম্ভবত ফার্স্ট বছর করেছে যে ছেলেটা ওই ছেলেটা হচ্ছে স্মার্টফোন ইউজ করতো না তাই না আমি মনে করি আমাদের এই মানব সভ্যতাকে পিছিয়ে দিয়ে হচ্ছে স্মার্টফোন এবং না কাব্যের প্রভাব এবং লোকমুখে প্রচলিত কাহিনী এই দুটো সমাধানে কাব্য লেখেন তখন তো গুগল ছিল না তখন ইউটিউব ছিল টিকটক ছিল তখন অবশ্যই মানুষ কি করতো
এইগুলো হচ্ছে গান আকারে প্রচলিত ছিল এবং হচ্ছে মানুষ অভিনয় করে উপস্থাপন করতো। এগুলো ছিল হচ্ছে অবসর সাহিত্য, মানে হচ্ছে মনের আনন্দ দান করা। এখন আমি যেটা এখন অশ্লীল বলছি, 800 বছর আগের মানুষের কাছে অশ্লীল ছিল। দেখবেন যে গ্রামে যখন কথা হয় দেখবো অনেক অশ্লীল শব্দ ব্যবহার করে, যেটা আমরা শহরে ব্যবহার করি না। তার মানে কোনো অশ্লীল হয়ে গেল? রুচিবোধ, এটা কিন্তু আমি আমার দৃষ্টি থেকে আমি ওই মানুষকে জাজ করতে পারি না, পারবো? কারণ আমার রুচিবোধ, এখনকার মানুষের রুচিবোধ আজ থেকে এই কাপড় 1350 সালের দিকে, তখনকার মানুষের রুচিবোধ, এটাকে আমি এখন বসে বিচার করতে পারি? আমার কাছে আজকে যেটা মনে হচ্ছে, যেমন একটা কথা বলা হয় যে এক দেশের বুলি অন্য দেশের গালি বলা হয় না? আমি কি বলবো যে দেশের মানুষের রুচিবোধ খারাপ? তুমি একটু আগে বলেছো অশ্লীল আছে এখানে কাপড়, এগুলো আমি শুনতেছি। আমাদের এগুলো লিখেছে, বিশ্বাস তোমাকে বলা হচ্ছে আমরা ধর্মগ্রন্থ করতেছি, ধর্মগ্রন্থ করতেছি আমরা এটাকে সাহিত্য যে পড়ছে এখানে। আমরা সেই সময় যদি সাহিত্য তুলে নেওয়ার জন্য ইতিহাস কিন্তু পূর্ণাঙ্গ না, কারণ ইতিহাস হচ্ছে মিথ্যা লেখা থাকে। যারা বিজয়ী তারা ইতিহাস, আর যারা ইতিহাস লেখে তারা নিজেদের সফলতার গল্প বলে, নিজেদের ব্যর্থতার গল্প বলে থাকি বলে। যেমন শশাঙ্ক হচ্ছে আমাদের বাংলার প্রথম স্বাধীন রাজা, কিন্তু দেখো এই শশাঙ্কের ইতিহাস আমরা জানতে পারি তার হচ্ছে শত্রু হর্ষবর্ধনের শিকার থেকে, কারণ শশাঙ্ক কোন ইতিহাস লেখেনি। এখানে কিন্তু তারা শশাঙ্ককে নেগেটিভ ভাবে উপস্থাপন করেছে। এখান থেকে আমাদের পাঁচের মানে ইতিহাস শুরু হয়েছে। এই কাব্যের মধ্যে অনেক জায়গায় আছে, কিন্তু এই কাব্যের মধ্যযুগীয় সমাজচিত্র, এই সমাজচিত্র বুঝতে হলে এই কাব্য বুঝতে হবে। কারণ সেই সময় সমাজ কেমন ছিল এটা তুমি কোথাও ইতিহাস পাবে না, কারণ ইতিহাসে থাকে কোন একটা পক্ষের বর্ণনা, কিন্তু সাহিত্যে কিন্তু কোনো পক্ষের বর্ণনা থাকে না। সাহিত্য হচ্ছে যেটা হয়েছিল, যেটা হতে পারতো, সেটা হচ্ছে বিবরণ থেকে সাহিত্য। যেমন আমরা তোমাদের আজকে সমাজচিত্র পড়াবো, যেমন দেখো এখানে বলা হচ্ছে যে গীত গোবিন্দের ধরনের এই আখ্যান এবং সংলাপ আমরা রচিত করে যে প্রাচীন বাংলা নাটকের এই যে চিত্রের নাটকীতি একটি আভাস নিলে এবং মনে করা হয় পূর্বতন লোক ব্যবহারে অমার্জিত। দেখা গেলে বলছে অমার্জিত স্থূল রং বসিত ধামালিকা স্থূল, মানে অনেক এখানে মানুষের মধ্যে আওয়াজ আছে তুমি দাও। কমার্শিয়াল সিনেমার মধ্যে নায়িকাকে যখনই ধরো একসঙ্গে দেখা হচ্ছে বা রোমান্টিক, তখন গান কেন আসে? নায়িকাকে যখন একসঙ্গে দেখা করতে যায় বা তখন যারা প্রেম বিপদে পড়ে, তখন নায়িকা যখন গান গায়, খুব সুন্দর, আমি চেয়ে থাকি গান গায়, নায়িকাকে যখন গান গায় আর পাশে 8-10 জন মানুষের নাচানাচি শুরু করে দেয়, জীবনে কখনো বাস্তব হয়? কেউ দেখা করতে গেছে, প্রেমিকা ভালো আছে, এরকম হয় না? সিনেমায় দেখা যাচ্ছে গান ছেলে খেয়াল চলে গেছে, সিনেমাই সম্ভব কেন সম্ভব? এটা তার সম্ভবের কথা বলছি না, আমি সম্ভব অসম্ভবের প্রশ্ন যাবো না। গানটা কেন দেওয়া হয়? কেন দেওয়া হয়? বিনোদনের দেওয়ার জন্য মানুষকে একটু ভালোভাবে উপস্থাপন, রং করে আর আকর্ষণীয় উপস্থাপন করার জন্য। দেখবা যে আমাদের বলিউড বাংলা সিনেমায় গান হয়, হলিউড সিনেমায় কোনো গান আছে, ধরো একটা হলো নাচে শুরু হয়ে গেল। দেখবা কিছু কি কমার্শিয়াল আছে, দেখবা সাউথ ইন্ডিয়াতে কম বলতে হলিউড সিনেমায় গান নাই, এটা গান দেওয়ার পরে একটা ডিস্কোতে গান হচ্ছে বা ক্লাবে গান হচ্ছে, কিন্তু কমার্শিয়াল আছে। হলিউডে কোনো সিনেমায় অ্যানিমেটেড সিনেমা বাদে কোনো সিনেমায় কিন্তু গান নাই, বুঝছো? আমাদের ভারতবর্ষের সিনেমা যেটাতে গান হয়, কেন গান হয়? কারণ এটা তো মানুষকে বিনোদন দেওয়ার জন্য, বিনোদন দেওয়ার উদ্দেশ্য। আমাদের এইটা হচ্ছে বিনোদন দেওয়ার জন্য। এই জন্য অনেক জায়গায় কাহিনী কবি ইচ্ছা পরিবর্তন করে নিয়েছে, পরিবর্তন করলে মানুষের এটা ধর্ম বড় চরিদাস তো আলাদা বলে দিলেন না, কিন্তু স্যার এটা মানে কিন্তু ধর্ম মানে ধর্মীয় যে কৃষ্ণের সঙ্গে এই কৃষ্ণের কোনো মিল নাই। কারণ এই কৃষ্ণ হচ্ছে গ্রাম্য চরিত্র একজন, আর যে হচ্ছে গ্রামের আমরা 8-10 জন সাধারণ যুবক যেমন দেখি, সেরকম একজন গ্রাম্য যুবক যে প্রেমিকা এখন প্রতিশোধ নিতে চেয়েছে, মান আছে অভিমান ছিল। যেমন শ্রীকৃষ্ণ কিন্তু কাব্যে এই পদটি, এই বর্ণস্পর্শী পদটি বেশ কয়েকবার ব্যবহৃত হয়েছে। যখন এই যে রাধা কৃষ্ণকে প্রচন্ড ভালোবাসে এবং কৃষ্ণ বাসে ওরা, তখন হচ্ছে রাধা কি হয়, রাধা দাঁড়াতে বসে কিন্তু রান্নায় আর মনোযোগ নাই। তাকে বলছে কি না বাসী নাই, বড়াই মানে বড়াই কে বিপদ, বড়াই কে মই বলতে থেকে
আচ্ছা কে বানাচ্ছে? বসে বলো, বড়াই কে? বড়াই। ও বড়াই শ্রীকৃষ্ণ। হ্যাঁ, বড়াই হচ্ছে রাধার সখী, দাসী। আও। কিন্তু রমণী, বড়াই রূপের মতো না, কেবল বলতে ঝুনা নারিকেলের মতো। ঠিক আছে? কৃষ্ণ মানে বড়াই বলা হচ্ছে যে ঝুনা নারিকেল, তার চামড়া মুছিয়ে গিয়েছে, চোখগুলো ভেতরে চলে গেছে, কিন্তু বড়াইয়ের মনে কিন্তু রস আছে, কারণ বড়াইয়ের মাধ্যমে কিন্তু কৃষ্ণকে কি করা হয়েছিল? কৃষ্ণ কিন্তু রাধাকে প্রেমের প্রস্তাব দিয়েছিল। বুঝছো? ঠিক আছে দেখি আপনাকে আপনার রেকর্ডিং আছে, অন আছে? এখন পজ করে। তো আপনি দেখতে পাই যে বাঁশির শব্দে মো আওয়াজ বলছে আমার শরীরটা আকুল, মনটা ব্যাকুল। বাঁশির শব্দে আমার মো মানে কি? আমার আওলাদ রান্না মানে কি? রান্না এলেমেলে হয়ে যাচ্ছে, তো বলছে কেনা বাঁশি মায়ে বড়াই বলছে, বড়াই কে বাঁশি বাজাচ্ছে না কোনজন? কোনজন বাঁশি বাজাচ্ছে? দাসী হয়ে তার প্রায় নিষিবাপ না, আপনি নিজেকে দাসী হিসেবে তার কাছে কি করবো? সমর্থন করতে চাই। একদিন এরকম বেবি কাছে না, যে বেবি যা বলে তাই মেনে নেয়, এরকম আছে না? রান্না করে দেশে খাওয়ায়, তারপর হচ্ছে গাড়ি ভাড়া দিয়ে দেয়, এরকম আছে না? এটা কিন্তু ক্রেডিট। আচ্ছা, তারপর দেখো কেনা বাসি ভাই বলে চিত্তে হরিষে, মানে কি মনের আনন্দে বাসি বাজাচ্ছে। কে বাসি বাজাচ্ছে? কারণ কৃষ্ণর তো একজন না, এরকম আরো ষোলো শত গোপিনী ছিল, কিন্তু রাধার তো একজনই গোপিনী। ঠিক আছে? তারপরে বড়াই মুখ করলো কোন আমি তার কাছে কি অন্যায় করেছি? অজর ঝড়ে মন নয়নের পানি, আমার চোখের জল অজরে ঝরছে। বাঁশির শব্দে বড়াই বলছে, বড়াই এই বাঁশির শব্দে হারাইলো পরাধী। মানে কি হারাইলো পরাধী বলতে কি বোঝাচ্ছে? আমি আমার পরাণ হৃদয় হারিয়ে ফেলেছি, এই জন্য কি ফিরেছে তো সমস্যা নাই, কিন্তু মন ব্যথা হবে না। ঠিক আছে? মন ব্যথা হবে, বন্ধক রাখতে পারো, সমস্যা নাই, কিন্তু নাম কি তোমার? হ্যাঁ, রিপেন। রিপেন চাকমা। মন বেঁচে দিয়েছো না আছে? মন বিক্রি করে দিয়েছো না আছে? ভাগ ভাগ করে স্যার ঠিক আছে? একজনকে দিলে কিন্তু সারা জীবন আফসোস করতে হবে। ধরো তুমি কার বিয়ে হয়ে গেল, হ্যাঁ, মনে হয় যে একজন মন দেওয়া আচ্ছা, ঠিক আছে, সন্তোষ পাবেন, সবাই মন বিক্রি করছে তো তাই তো? আর একটা সহজ সরল ছেলে তো লোকে ঠকাচ্ছে। আচ্ছা, চর্যাপদের ভাষাতাত্ত্বিক গুরুত্ব শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের। চর্যাপদের পর শ্রীকৃষ্ণ কীর্তন আদির মধ্যে বাংলা ভাষার আবিষ্কৃত 5তম নিদর্শন। বাংলা ভাষাতত্ত্বের ইতিহাস সবচেয়ে ইম্পর্টেন্ট, এটা বাংলা ভাষাতত্ত্বের ইতিহাসে গুরুত্ব অপরিসীম। অর্থাৎ এই চর্যাপদের পরে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের যে ভাষাটা, সেটা বলা হচ্ছে বাংলা ভাষা। দেখো তোমরা কিন্তু চর্যাপদ ভাষা কিন্তু বুঝো নাই, কিন্তু শ্রীকৃষ্ণ কীর্তন লাইন 60% তোমরা বুঝতে পারতেছো। এবং শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের পরে যে গ্রন্থটা আমরা পেয়েছি, সেই গ্রন্থগুলো লেখা হচ্ছে অনেক আগে, কিন্তু যে লিখিত রূপটা আমরা পেয়েছি সেটা অনেক পরে লেখা, মুখে মুখে থেকে যখন লেখা হয়েছে ওই রূপটা আমরা পেয়েছি। এই জন্য শ্রীকৃষ্ণ কীর্তন পরে যে কাব্যগুলো, এগুলো হচ্ছে রূপ, লিখিত রূপ, সেই ভাষাটা পরিবর্তন হয়ে গিয়েছে। তাহলে কাব্যগুলো পরে লেখা হয়েছে, কিন্তু কাব্য আগে করতে হয়েছে আগে, কিন্তু লিখিত হয়েছে পরে। আমরা যেগুলো পেয়েছি অনেক পরে লেখা। এই জন্য বাংলা ভাষার যে মধ্যযুগের প্রথম স্তর আমরা বুঝতে পারলাম, কিন্তু শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের যে ভাষা, সেই ভাষা মধ্যযুগের প্রথম পর্বের ভাষা। এই জন্য যে চর্যাপদ থেকে যে মধ্যযুগের ভাষা বিবর্তন হচ্ছে, এটা এই কাব্যের মধ্যে বলা হয়। এই জন্য ভাষাগত গুরুত্ব সবচেয়ে বেশি শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের। ঠিক আছে? তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসতে পারে, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের ভাষাতাত্ত্বিক গুরুত্ব আলোচনা করো। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের ভাষাতাত্ত্বিক, দেখো তুমি কিছুই দেখো না। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের ভাষাতাত্ত্বিক গুরুত্ব বিশ্লেষণ করো, আলোচনা করো। দেখছো দেখছো গুরুত্ব ও ভাবের জন্য যেটা পরে পাশে কিনছে আমি তো সাজিয়ে লিখে নেব। ঠিক আছে? আচ্ছা, এবং এই যে এই গ্রন্থের পদ ধরে পরবর্তী বাংলা সাহিত্যে বৈষ্ণব পদাবলীর পদ শুরু হয়। বৈষ্ণব পদাবলী বলা হয় বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ সম্পদ। বাংলা সাহিত্যে যত কিছু লেখা হয়েছে, যত কিছু লেখা হবে, তার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ ছিল কি? বৈষ্ণব পদাবলী। এবং শ্রীকৃষ্ণ কীর্তন কিন্তু রাধা কৃষ্ণ বিষয়ে প্রথম বাংলায় লেখা কাব্য। ঠিক আছে? আমরা একটু সমাজটা দেখি, কবির কালে এরকম দেখে নিও। এই কাব্যের বিভিন্ন চরিত্র বিশ্লেষণের মাধ্যমে কবি তৎকালীন সমাজের মানুষের জীবন চিত্র উপস্থাপন করেছেন। তবে কৃষ্ণ রাজা এবং বড়াই চরিত্র অধিক প্রাধান্য লাভ করেছে। আমরা যদি চরিত্রের মাধ্যমে সেই সময় মানুষের জীবনযাত্রা কেমন ছিল সেটা বুঝতে পারি। তবে কৃষ্ণ চরিত্র অঙ্কনে কবি পৌরাণিক ও মৌলিক ভাবে সম্মিলন ঘটিয়েছেন। এই চরিত্রের স্থূল দাম্ভিকতা, দাম্ভিকতা মানে কি? অহংকার,
দেহের হলো প্রশংসা, দেহ মানে কি শরীর দ্বিতীয় প্রেম, সে শুধু বডি চাই। কি চায়? শরীরকে চায়, মন চায় না। তারপর দেখো মনকে দেখা যায়, মনকে দেখা যায় না। হ্যাঁ, প্রতিশোধ গণের প্রতি ইচ্ছা, সে কি করতেছে? প্রতিশোধ দিয়েছে কৃষ্ণের মানে রাধার উপর। এটা কি কোনো মহৎ প্রাণ হতে পারে? কি মহৎ প্রেমিকের গুণ? যে মহৎ প্রেমিক সে বলে যে তাকে ছেড়ে দাও, যদি সে তোমার কাছে ফিরে আসবে, আর যদি ফিরে না আসে সে কখনোই তোমার ছিল না। বুঝতে পারছো? এত বলেছে যদি কাউকে ভালোবাসো তাকে সাথে দিতে হবে। এই কথাটা একটু কথা নাই স্যার। এটা লাগে না? না, অবশ্যই, কারণ তো জীবজন্তুরা তুমি জোর করে দেবা। চলো না, চলো না, যে তোমার ছিল না সে কখনো ফিরে আসবে না, আর যে তোমার ছিল সে ফিরে ফিরে আসবে। ঠিক আছে? কাদা ফিরে আসে নাই? তাহলে তো স্যার কাদা স্যার কাঁদে ছিল মনে হয়। হ্যাঁ? রামের কাছে আমার কাছে বোকা মনে হয়। তোমাদেরকে স্বাধীনতা দিতে হবে, ঠিক আছে? না তো বুঝবো না, তাই না? পৃথিবীতে সুন্দর আবার খারাপ আছে বলে আমরা সুন্দর বুঝতে পারি, কষ্ট আছে বলে আমরা সুখ উপলব্ধি করতে পারি, তাই না? জিন্নে আচ্ছা, এই কাব্যের শ্রেষ্ঠত্ব সবটুকু অধিকার করে আছে রাধা। কাব্যের যত দুর্নাম, যত বদনাম, যত সমস্যা, যত সংকট, সব কার জন্য? কৃষ্ণের জন্য। কাব্যের সর্বশেষ অংশ যেখানে কৃষ্ণকে বৃন্দাবন রাধার কাছে নিয়ে যাওয়ার জন্য বড়াই অনুরোধ করছে, তখন কৃষ্ণ বলছে দেখো যে শক্তি না করো, বড়াই বলবো তোমার, বলছে আমি তোমাকে বলছে আমাকে জোর করো না, যাই না পুরে মন নাম শুনে, ওর নাম শুনে কাছে আর যেতে ইচ্ছা করতেছে না, কার কাছে? রাধার কাছে। যতগুলো তোমার বোঝা, আমার সামনে, তোমার সামনে আমাকে যত কষ্ট দিয়েছে, ভেদ মন করলে আর না দেখতে পারে, যাতে আমি যেন ওর মুখ করে না দেখি। এটা কি কোনো মহৎ প্রেমিকের কথা হতে পারে? মহৎ প্রেমিক হয় ক্ষমাশীল, মৃত্যুঞ্জয় বলো, তাই না? মৃত্যুঞ্জয় আর ক্ষমা মহৎ গুণ, তাই তো? আচ্ছা, তাহলে দেখো তৎকালীন, এটা খুব গুরুত্বপূর্ণ, তৎকালীন মানুষের তাদের পরীক্ষায় প্রশ্ন আসতে পারে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য অবলম্বনে মধ্যযুগের সমাজ জীবন বিশ্লেষণ করো বা সমাজ চিত্র আলোচনা করো, বিভিন্ন রকমের প্রশ্ন আসতে পারে, ঠিক আছে? মূল বিষয়টা হচ্ছে মধ্যযুগের সমাজ চিত্র আলোচনা করতে হবে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের অনুসারে, ঠিক আছে? তখন কারণ শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের মধ্যে সমাজ চিত্র দেখতে পাই, কিভাবে দেখতে পাই দেখো। বসন্তরাজ বিদ্যুৎ গল্প সম্পাদিত বৌরচন্ডী দাসের শ্রীকৃষ্ণ কীর্তন রাধা কৃষ্ণ লীলা বিষয়ের কাব্য, যে কাহিনী বহু আগে থেকে বাংলায় নানা রূপে প্রচলিত ছিল, কিন্তু চণ্ডীদাস এই কাহিনী নির্মাণে সম্পূর্ণ ফলকে আশ্রয় করেন বলে স্বাধীনভাবে বহু ঘটনা সন্নিবিষ্ট করেছেন। দেখো বাল্য বিবাহ যে তখনকার সামাজিক রাধার বাল্য বিবাহের মাধ্যমে রাধার কিন্তু 8-9 বছর বয়সে বিয়ে হয়েছিল, এবং রাধাকে এই যে অল্প বয়সে মেয়েদের বিয়ে হতো, তখন এদেরকে দেখাশোনা করার জন্য একজন দাসী বা মানুষ নিয়োগ করা হতো। যেমন আমরা দেখি যখন রাধার বিয়ে হয়, রাধার শাশুড়ি সে বড়াই বুড়িকে নিয়োগ করেছিল যে রাধা, কারণ 10-9 বছর বা 8 বছরের মেয়ে সাংসারিক বুদ্ধি আছে, বলো না। আচ্ছা, গোপ কিশোরী রক্ষণাবেক্ষণ পরিচর্যার জন্য বৃদ্ধ রমণীকে নিয়োগ করা হতো, উদ্ভিন্ন কিশোরী রক্ষণাবেক্ষণ পরিচর্যার জন্য বৃদ্ধ, আচ্ছা এটা 2 বছর আসছে না। আচ্ছা, বধূ জীবন, বধূকে শাশুড়ি তখন সচেতন বিনা প্রয়োজনে ঘরের বাইরে যেতে দিত না। বধূদের জীবন শাশুড়ি কর্তৃক নিয়ন্ত্রিত ছিল, এখন শাশুড়িদের জীবন বধূ কর্তৃক নিয়ন্ত্রিত, তাই না? আচ্ছা, বাড়ির বাইরে যেতে শাশুড়ি অনুমতি প্রয়োজন হতো। অপরাধকালে স্ত্রীকে স্বামীরা কি করতো? এখন তো ধরো আচ্ছা বউরা স্বামী দিচ্ছে, এরকম বহু স্বামী আছে নির্যাতিত, আছে না? ধরো স্বামী তো মুখ খুলে বলতে পারে না, এরকম বহু মানুষ আছে। আমাদের বিলের কত টিচার আছে নির্যাতিত। আচ্ছা, এই কাপের তখন কুমার তেলি মানে জানো, যারা তেল বিক্রি করে বলে কি তেলি, এবং এই তেলিকে যদি দেখতে যাওয়া হয়, তেলিকে দেখতে অমঙ্গল, হ্যাঁ থাপ্পড় মেরে দেবো, ফোন বের করে যাবে না, তাই হলে আমি ক্লাস শেষ করে দেবো, বলতে কম থাকবে ক্লাস বের হয়ে যাবে। আমি কথা পড়ে দেবো, ক্লাস হয়েছে, ক্লাস তো এখন নষ্ট হবে না, হ্যাঁ ল্যাব ক্লাস। আচ্ছা, তোমার ক্লাস হয়েছে এখন? হ্যাঁ, আলাদা ব্যস্ত নেই, চলে যেতে চাচ্ছ? চলে যেতে চাচ্ছ? নাম কি তোমার? আচ্ছা, আমি যখন একদিন নামটি বলবো, ঠিক আছে? নাম শাহাদ হোসেন। আচ্ছা, ঠিক আছে, লাস্ট কত লাগবে? 7 চলে যাও। আচ্ছা, তোমারও?
তোমরা তো আমাদের তো এখন ক্লাস আমার তো সামনে সাড়ে করতে সম্ভব আচ্ছা তোমার নাম কি শাহাদা তোমার নাম কি আসিফ আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে কিন্তু তোমাদের তো এখন 10টা থেকে 10টার কথা না তুমি নিয়ে ক্লাস তুমি নিয়ে ক্লাস আচ্ছা দিন ভর না ক্লাস করে দেই একটা আচ্ছা নদীমাতৃক গ্রাম বাংলার তোমার তো শাহাদা তোমার নাম কি হাসিব আচ্ছা ঠিক আছে আচ্ছা তবে গবাদি পশু করতে বলা হচ্ছে তখন তাদের যে কুলার পেশা গবাদি পশু মানে কি ধরো যেমন বৃন্দাবনের নাম কি ছিল বকুল গোলাম তারা দুধ দই এগুলো বিক্রি করে জীবিকা নির্বাহ করতো নদীমাতৃক গ্রাম বাংলার মানুষ খেয়ে পড়ার জন্য মাঝিগিরি করতো নৌকা করার জন্য মিস্ত্রি করার তাদের পেশার মানুষ ছিল আর নিম্নিত পরিবারে গেমুতে সকল বিয়ের কাজ সম্পন্ন করতে হতো শাক জল অমল ইত্যাদি ভালো মতো এদের বধূরা যত্নের সাথে স্বামী সংসার সবাইকে খাওয়াতো জলান্ত তলমল মেয়েরা নদীতে যেত নদীর জল তাদের পানি ধরা টিউবওয়েল ছিল না এখন কিন্তু অনেক জায়গায় আছে দেখবা যে পানি খায় বহু জায়গায় আছে কিন্তু এই যে আমাদের কিছু বন্ধু ছিল তোমার সাতক্ষীরা এদিকে বা ওদিকে জলের খুব কষ্ট হচ্ছে মানে টিউবওয়েল পানি খাই যাবে না আর আয়রন পানি বন্ধ ওরা কি করে অনেক দূর দূরান্ত থেকে পানি নিয়ে এসে খাই ঠিক আছে তাই তুমি কি বুঝতে পারছো যে বিষয় কি নিয়ে কথা বলছি আমরা কি বুঝছো বলো নদীর পানি সম্পর্কে এই যদি একটা কথা বুঝছো আরে বুঝুন না আগে গুলো তো বুঝি কি বুঝছো হ্যাঁ আমি যদি আজকে সময় বলতে পারতে তাহলে তোমাদের আমি সাইজ করতে পারতাম আচ্ছা তখন মানে অনেক খরচ নাই তো আমি তো তোমাদের পড়াতে দিলাম আমাদের স্লাইড শেষ হবে না আচ্ছা তখন হচ্ছে গ্রামের নারীদের সংস্কৃতি ভাষায় একে অপরকে গালি গালাজ করতো নারীদের কারণ করে শপথ বলছিল কৃষ্ণকে বড়াই করতে তার কথা যদি না শুনে সে যখন রাধা মূর্ছা যায় অজ্ঞান হয়ে যায় তখন বলছিল যে আমার কথা যদি না শোনো রাধা যদি মারা যায় তুমি ব্রহ্মা হত্যার পাপে হবা ব্রহ্মা হত্যা মানে কি স্রষ্টাকে হত্যা করা স্ত্রী হত্যাকে ব্রহ্মা হত্যার সাথে তুলনা করা হবে সেই সময় বলছে পুণ্য করলে স্বর্গে যায় নারক গুণ পায় মানে কি জানা কি পায় পুরস্কার পাবে পাপে হয় নরকের ফল পাপ করলে নরকের জ্বালানি হিসেবে ব্যবহৃত হবে তাই না আর দেখো অভিষ্ট শিখলে আকাঙ্ক্ষা তখন দেবতা দরবারে পূজা মানত এগুলো করতো হ্যাঁ তাদের বিশ্বাস কিন্তু সুতৃপ্তির অপেক্ষা করলে স্নান করলে প্রেমের ক্ষেত্রে গাড়ির আকাঙ্ক্ষা জড়িত হয় যেমন পূজা করলে আল্লাহ এই সময় বিয়ে হয় বুঝছো যে মেয়ের সঙ্গে যদি আমার বিয়ে হয় ছেলের সঙ্গে যদি আমার বিয়ে হয় এরকম আপনি করছো তোমরা কখনো হ্যাঁ তুমি এরকম করছো কখনো তাবিজ করে বলছে তাবিজে কাজ হবে মন জয় করা যায় তাই না যে মেয়ে তোমার দিকে আকৃষ্ট হবে হ্যাঁ বলতে টাকা বিকাশে তো আবার পারে তো আগে আছে না আছে যে এরকম আছে কিন্তু দেখবা যে তত্ত্ব মাধ্যমে বোঝার কষ্ট মারা আছে বিশ্বাস নদীগ্রস্ত নদী এবং বাতাস করা মানবিত লোকতন্ত্রের তত্ত্বমধ্যে মানুষ বিশ্বাস করে ঝাড় ফুঁকে মুসলমানকে ঝাড় ফুঁকে তারা জাগ্রত করা হয় ওরাই বাংলার কৃষ্ণকে ঘুম পাড়ায় সে আমাদের রাধা কৃষ্ণের বাসী করে সব কিন্তু পাপের কর্মের পাশ্চাত্য বিধান সমাজের মুসলমান তার পাশ্চাত্য পাপ করলে তার পাশ্চাত্য করতে যেমন দেখো ললাট নিকট খণ্ড না যায় মানে কি খণ্ড না যায় সব মোর কর্মের ফল আমার সবকিছু যা কর্মের ফল হ্যাঁ পূর্ব জন্মে কইল কর্মের মতো পূর্ব জন্মে খারাপ কাজের জন্যই এই জন্য কষ্ট ভোগ করতেছি দাদা বলো আমরা বললাম যে কলেজে সব কপালের দোষ এই যে তোমার সময় বিয়ে হয়েছে বুঝলে কথাগুলো শোনো একবার বললে যে আমার কপালের দোষ এই জন্য আমাদের কষ্ট এরকম আমরা বলি সমাজের উচ্চ বংশের মানুষের সমাজ ছিল উচ্চ মহৎ নিচু বংশের মানুষের সব ছিল কি নিচু বড় বড় থাকে ছোট তখন বড় হতে পারে না বলতে আমরা যে তার বলেছিল টাকা পাঠিয়েছে মন কি বড় হবে মন দেখবে যে ছোট লোক আছে যেটা আমাদের দেশের মানুষেরা বিদেশ যায় টাকা পাঠাতে আসে কিন্তু দেশে তাদের সুবিধায় কাজ করছে কিনারে কাজ করে বুঝছি কি চেঞ্জ হয় পেশার ভিত্তিতে সমাজের মানুষের সম্মান নির্ভর করতো মালিক শ্রমিকের মধ্যে বিস্তর ব্যবধান ছিল যা ভার ভাই মজুর কৃষ্ণ যখন কৃষ্ণ রাধার দুধ নিয়ে যাচ্ছে বহন করে এবং রাধা তখন হচ্ছে মালিক আর কৃষ্ণ কে শ্রমিক এর মধ্যে কিন্তু বোঝা যায় তাদের মধ্যে যে সংলাপ আছে সেখানে হচ্ছে এই কথা বলা হয় কাব্য পড়ার সুযোগটা নাই কাব্য পড়া আমরা যখন ইউনিভার্সিটি করতাম আপনাদের হচ্ছে কাব্য পাঠ্য ছিল এটা পুরো কাব্য হচ্ছে আমাদের চর্চা করছে কৃষ্ণ করে দেখতে হচ্ছে আমাদের মূল টেক্সট হয়েছিল আমরা পুরো কাব্য করতাম তো সেখানে কিন্তু এই রাধা কৃষ্ণের সংলাপ আছে কথা আছে রাধা কিন্তু মালিকের মতো কি করতেছে কৃষ্ণের সঙ্গে এগুলো তো চাকর ঠিক আছে
মালিক সমিতি হচ্ছে, তারপরে তখন তো সময় বিশেষ গান্ধীর মতো কুসংস্কার প্রচলন ছিল। তারপর তখন বাড়ির বাইরে বাধা পেলে, যেতে বাধা পেলে, টিকটিকি রাখলে, হাঁচে আসলে, তেলিকে তেল, তেলি মানে কি তেল যারা বিক্রি করে, তারা সয়াবিন তেল বিক্রি করতে, তাই না? এখন তো আমি দাম অনেক বেশি, তবে আমি পার্সোনাল মনে করি দাম বেশি হওয়া ভালো। কেন? কারণ যত বেশি দাম হবে তত মানুষ তেলের ব্যবহার কম করবে, আর তত রোগ বেলায় কম হবে মানুষের। হ্যাঁ, ধরো আগে যদি 1 কেজি ইউজ করতো, আমরা এখন এখানে হচ্ছে 1/2 কেজি দিতে খাওয়া চালাই, কারণ তেলের দাম অনেক বেশি, তাই না? 200 টাকা কেজি, 205 টাকা, এখন 198 টাকা, 5 টাকা হয়েছে, দাম বাড়ে 40 টাকা, কমে 5 টাকা। হ্যাঁ, তাহলে দেখো ঢাকা পাখায় বাতাস দিলে দাঁত দিয়ে গুলা কাটে, একটা গান ছিল তোমার শুনছো, ওই যা তোমার হাত পাখার বাতাস হয়ে যায়, 3 চাকা আর তাহলে দাম। হ্যাঁ, তো দেখবা যে হচ্ছে মানে স্বামী ভাত খাচ্ছে, স্ত্রী বসে বাতাস করতেছে, এখানে ভাঙা পাখায় বাতাস করে, সেটা হচ্ছে কি হতো আপনারা এখন খুব মিলে বাতাস দেয়, তাই না? ফিলিংস দেয়, তাই না? যাদের স্বামী খাচ্ছে, স্ত্রী বাতাস করতেছে, বলে বাতাস করবা, আমার মনে হয় না। হ্যাঁ, ঠিক আছে, আমরা এরকম বিভিন্ন সমাজ আমরা এখানে দেখতে পাই, এবং সেটা নারী হতে সবচেয়ে বেশি পাবো তো রাজার কাছে বিচার দেওয়া ছিল। হ্যাঁ, আমাদের এখানে বড় প্রশ্ন আসবে। তো আমরা লাস্টে চলে আসছি যে কৃষ্ণপূজা বিষয়ে কাব্য সত্ত্বেও সেই কৃষ্ণপূজা হতে আমরা তৎকাল সমাজে যে কর্মসূচি পাই তা পরিমাণে বিস্তারিত মূল্য কম নয়। এর মধ্যে বাংলাদেশ ও বাঙালি মনে ছাপটি নিঃসন্দেহে অনুভব করা যায়। মধ্যযুগের কাব্য সমাজ চালচিত্রগুলো দ্বারা অভিষ্ট না হলেও শ্রীকৃষ্ণ কীর্তনে বাঙালি ভাবচেতনা ও জীবন রসবোধের প্রথম প্রকাশ ঘটেছে বলে অনুমান করা হয়। কারণ চট্টগ্রাম সমাজে আমরা পূর্ণাঙ্গ জীবনচিত্র পাই না, কিন্তু শ্রীকৃষ্ণ কীর্তনে কিন্তু আমরা পূর্ণাঙ্গ জীবনচিত্র পাই। ঠিক আছে, তোমাদের আচ্ছা একটা কাজ করো, তোমরা লিখে খাবার দিও, তো আমি করে দিচ্ছি। খাবার তো নাম আগে দ্রুত এই যে দেখতে আমাদের সময় তো চেয়ারম্যানের কাজ হবে। আমাদের কি ক্লাস পাইছে? হ্যাঁ, অবশ্যই পাই, প্রত্যেক সেমিস্টারে পাই। অবশ্যই, কেমন মানে লিখে বলে পাই। স্যার সিটি সম্পর্কে সিলেবাস, সিটি সব আজকে যা পড়াইছে তোমাদের তো হচ্ছে কি বলে নরমাল সিটি না? জি স্যার, আজকে যা পড়াইছে এটাই আজকে যা পড়াইছে শ্রীকৃষ্ণ কীর্তন সবগুলো নিয়ে সিটি আসবে। দুই জায়গা না